নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আজ সন্ধ্যার হাই টকে আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সঙ্গে। আর আজ যে দুজন বিশিষ্ট অতিথি আমার সঙ্গে এই টেবিলে রয়েছেন, আলাপ করিয়ে দিয়ে আমার একদিকে রয়েছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের সমর্থনে কথা বলার জন্য সন্দীপন নন্দী, আর অন্যদিকে রাজ্য বিজেপির প্রতিনিধি হিসেবে আজ আমাদের সঙ্গে রয়েছেন অমলেন্দু দত্ত। দুদিন ধরে আমরা অনেকটা সময় এসআইআর নিয়ে কথা বলেছি এবং আমি বারবার এটা বলেছি যে আগামী 2-3 সপ্তাহের মধ্যে এসআইআর অন্যতম আলোচনা এবং বিতর্কের বিষয় হতে চলেছে। এসআইআর নিয়ে হয়তো অনেক কিছু ঘটতে চলেছে, অনেক রাজনৈতিক আন্দোলন, রাস্তায় পথে নামার কথা বলছে তৃণমূল কংগ্রেস, পাল্টা পথে নামার কথা বলছে বিজেপিও। ফলে এসআইআর আরো অনেক কিছু বলতে হবে আমাদের এসআইআর নিয়ে। কিন্তু আজ আলোচনাটা শুরু করি বা বিতর্কটা শুরু করি মন্দির প্রসঙ্গ নিয়ে। কয়েক মাস আগে এই মন্দির প্রসঙ্গ রাজনৈতিক বিতর্কের অংশ হয়েছিল যখন দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন হয়। সেই সময় প্রচুর আলোচনা হয়েছে, ঠিক যে অ্যাঙ্গেলে আলোচনা হয়েছে আজ নতুন করে আবার সেই অ্যাঙ্গেলটা সামনে এনেছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। কারণ এই বিপর্যস্ত উত্তরবঙ্গে ত্রাণ নিয়ে পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দার্জিলিংয়ে দাঁড়িয়ে ঘোষণা করেন যে একটা মহাকাল মন্দির তৈরি হবে এবার, রাজ্য সরকারের ব্যবস্থাপনায় তৈরি হবে এবার উত্তরবঙ্গে। আজ শুভেন্দু অধিকারী তার প্রত্যুত্তরে আবার সেই পয়েন্ট তুলেছেন যে কোনো মন্দির কি করে সরকারি পয়সায় তৈরি হবে। পাশাপাশি তিনি এর মধ্যে হিন্দু অ্যাঙ্গেলও দিয়েছেন, কটাক্ষ করেছেন দীঘার মন্দিরকে। আমি আলোচনাটা শুরু করার আগে শুভেন্দু অধিকারীর যে প্রতিক্রিয়া এই মহাকাল মন্দির নিয়ে, উত্তরবঙ্গে রাজ্য সরকারের ব্যবস্থাপনায় মহাকাল মন্দির তৈরি হবে, তা নিয়ে কি বলেছেন শুভেন্দু, শুনুন। প্রথম কথা যে হিন্দুদের কোন মন্দির সরকারি টাকা হয় না এবং হিন্দুদের মন্দিরে হালাল প্রসাদ হয় না। উনি দীঘাতে যে কেলেঙ্কারি কাণ্ডটা করেছেন, এই কাণ্ডটা দয়া করে শিলিগুড়িতে করবেন। এখানে সনাতনীরা অত্যন্ত ধর্ম রক্ষার ক্ষেত্রে সচেতন। সনাতনীরা মন্দির তৈরির ক্ষেত্রে নিজেদের নিধি দিয়েই মন্দির তৈরি করতে পারে। ইতিমধ্যে শিলিগুড়ির উপকণ্ঠে তিরুপতির আদলে বালাজি মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছে। সেটা স্থানীয় জনগণ এবং হিন্দু ভক্তমন্ডলী হিন্দু ভক্তমন্ডলীর নিধিতেই হচ্ছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী 14.5 বছর পরে হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে বলে ভয় পেয়ে সব করছে, লাভ হবে না। সন্দীপন, আমি আপনাকে দিয়ে শুরু করি আজকের আলোচনা। যে হিন্দুরা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চলে যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের আচার আচরণে ব্যবহারে হিন্দুরা নিজেদের আইসোলেট করছে, সেই বিষয়টা আটকাতেই, হিন্দুদের কাছে জনপ্রিয় হতেই মুখ্যমন্ত্রী একের পর এক মন্দির তৈরি করছেন, এটা বলছেন শুভেন্দু। বিষয়টা হলো হিন্দু মুসলিম এই ধর্মীয় মেরুকরণের রাজনীতি, এগুলো বিজেপির কথা, আর কিছু সংবাদ মাধ্যম হয়তো বলে। কিন্তু 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসেছেন, তারপরে আপনি দীর্ঘদিন সাংবাদিক লাইনে আছেন, জানেন গঙ্গাসাগরের উন্নয়ন হয়েছে। আগে ছিল গঙ্গাসাগর সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সেই গঙ্গাসাগরের মানচিত্র কে বদলেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বদলেছেন। আজকে তারাপীঠে আপনারা অনেকেই যান, অনেক হিন্দু মায়ে বোনেরা, অনেক পরিবারের মানুষ যান, আজকে তারাপীঠে উন্নয়ন হচ্ছে। এছাড়া আপনি যদি বাংলায় টোটাল 15খানা সতীপীঠ আছে। আমি বলছি, এক মিনিট, আপনি এই হিসেব দেওয়ার আগে সন্দীপন, যে গঙ্গাসাগরের উন্নয়ন সাধন, তারাপীঠের কোনো জায়গা বা দক্ষিণেশ্বরের সাধারণ মানুষের যারা সেখানে দেখতে যান, ভক্ত মানুষের সুবিধা হবে এরকম কিছু ব্যবস্থা করা, পাশাপাশি ফুরফুরা শরীফেও যাতে যারা যান ভক্তরা তাদের যাতে ভালো লাগে বা তাদের যাতে উপকার হয় তার ব্যবস্থা, এটা সরকারি কাজ, আমি মেনে নিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন মন্দির সরকার কেন বানাবে, এবং তারপরে এই নিয়ে এই পয়েন্টটা যোগ করছেন যে হিন্দুদের খুশি করতে মমতা বন্দ্যোপাধ্যায় এবার মন্দির বানানোর রাস্তায় গেছে। আমি এইটাই বলতে চাইলাম, হিন্দুদের খুশি করতে বলতে নয়। বাংলার মানুষ, সেটা হিন্দু হোক মুসলিম হোক, হিন্দুদের জন্য তিনি গঙ্গাসাগর করেছেন, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক করেছেন, সতীপীঠগুলো যতগুলো সতীপীঠ আছে সমস্ত জায়গা ডেভেলপমেন্ট করেছেন, তারকেশ্বর ডেভেলপমেন্ট করেছেন। ডেভেলপমেন্ট, হ্যাঁ, আবার বিল্ডিং আ নিউ টেম্পল নয়, সরকারের কাজ তো বিল্ডিং আ নিউ টেম্পল হতে পারে না, না ভুল এর কথাটা।
সরকারি সাহায্যের মাধ্যমে ট্রাস্টি গঠন করে এই মন্দির হচ্ছে, যেটা মমতা দীঘার মন্দিরটা সাকসেস, এবং তারপরে এই প্রসঙ্গেই আমি আসছি। দীঘার মন্দির নিয়ে শুভেন্দু অধিকারী কি বাইট দিয়েছিলেন, আপনারা চালান, কেউ যাবেন না মন্দিরে। আর সে যেদিন উদ্বোধন হয়েছিল প্রচুর সংখ্যক হিন্দু, বাঙালি হিন্দু, উড়িষ্যার বাসী তারা ওই মন্দিরে ভিড় করেছিল। ওই হিন্দু মন্দিরের বিরোধিতা করেছিল কি শুভেন্দু অধিকারী। সেই মন্দির উদ্বোধন এখনো বিরোধিতা করছে। হ্যাঁ, কিন্তু সেই মন্দিরে হালাল প্রসাদ বিষয়টাই আমার কাছে পার্থবাবু, সেই মন্দিরে যখন উদ্বোধন হয়েছে শুভেন্দু অধিকারী বলছে হালাল প্রসাদ, আর সেই মন্দিরে উদ্বোধনের সময় উপস্থিত আছে কে, আদ্যাপীঠের মহারাজ, বেলুর মঠের মহারাজ সহ ভারত সেবাশ্রম সংঘের মহারাজ, হিন্দুদের অপমান করছেন শুভেন্দু অধিকারী। এই দেখুন, হিন্দু মুসলিম এটা নিয়ে সব থেকে সরব প্রথম থেকে শুভেন্দু অধিকারী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শুভেন্দু অধিকারী যখন নেতৃত্বে এলেন, প্রকৃতপক্ষে একদম সার্বিকভাবে অন্য নেতারা তাদেরকে সরিয়ে শুভেন্দুকে একটা খোলা মঞ্চ দেওয়া হলো, তারপর থেকেই পশ্চিমবাংলার রাজনীতিতে খুলেআম হিন্দু মুসলিম রাজনীতি শুরু হয়েছে। এবং সেখানে কি কোথাও পিছিয়ে পড়ছেন বলে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলবার সময় শুভেন্দু বলছেন ওই জগন্নাথ মন্দিরে হালাল প্রসাদ হয়? দেখুন পার্থদা, বিরোধী দলনেতা তার রাজনৈতিক কার্যক্রম বা তার পশ্চিমবঙ্গের সাধারণ কোনো ঘটনা ঘটলে বা তার চারদিকে ছোটাছুটি মানুষের স্বার্থে, কোচবিহার থেকে শুরু করে সাগর অবধি প্রত্যেক দিন দৈনন্দিন কার্যক্রম থেকেই আমরা বুঝতে পারছি তিনি রাজনৈতিকভাবে কতটা সক্রিয় এবং কত মানুষ ওনার সাথে আছেন। এবং বিরোধী দলনেতা স্বয়ং মুখ্যমন্ত্রীকে ভোট যুদ্ধে পরাস্ত করে মুখ্যমন্ত্রীকে কম্পার্টমেন্টাল মিনিস্টার করিয়েছেন। যে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে কজন আছে আপনারা খুঁজে দেখান, যে মমতা ব্যানার্জির মতন যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হয়ে ভোট যুদ্ধে নেমে বিধানসভা ভোটে পরাজিত হওয়ার পরে আবার তিনি স্বেচ্ছাচারিতা করার জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন। তার সেইটুকু সাহস হয়নি জনগণের ভোটে মন্দির প্রসঙ্গে জনগণের ভোটে মুখ্যমন্ত্রী করে আমি পার্টির চেয়ারপারসন এইটুকু সাহস যে মুখ্যমন্ত্রী দেখাতে পারেননি, যে মানুষের ভোটে পরাজিত হওয়ার পরে ওই বলপূর্বক মন্দির প্রসঙ্গে আসুন। অবলেন্দু, মন্দির প্রসঙ্গে আসুন। হালাল প্রসাদ ব্যাপারটা কি? কেন শুভেন্দু বলছেন ওখানে হালাল প্রসাদ হয়? বিরোধী দলনেতা যেটা বলছেন, প্রসাদ বলতে আমরা ভগবানের কাছে নিবেদনের পরে যে প্রসাদ হিসাবে আমরা সনাতনীরা যেটা গ্রহণ করি সেইটাকে প্রসাদ বলা হয়। কারোর দোকানে অর্ডার দিয়ে গভর্নমেন্ট থেকে সেন্টিমিটার মেপে দিয়ে, ওয়েট মেপে দিয়ে কোনো একজন বিধর্মীর দোকানে প্রসাদ তৈরি হবে বা বিধর্মীর ঘরে যে আসবাব মানে যে যন্ত্রাংশে বা যে পাত্রে হয়তো কোনো মানে আমাদের ধর্মের কারিগর আছেন যারা দুর্গা মূর্তি তৈরি করে, আজ অব্দি এই নিয়ে দুর্গা পূজার কোনো প্রবলেম হয়নি। প্রসাদ কোনটা হয়? প্রসাদ ভগবানের কাছে নিবেদন করার পরে সেটাকে গ্রহণ করলে প্রসাদ হয়। সাম্প্রদায়িক আলোচনা বন্ধ করুন, রাজনৈতিক আলোচনায় আসুন। আমি আপনাকে একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি অমলেন্দু, আমি একটা পয়েন্ট ধরিয়ে দিচ্ছি। প্রথম হচ্ছে জগন্নাথ মন্দির তৈরি হলো রাজ্য সরকারের অর্থায়নে বলতে পারেন, মানে সুপারভিশনে বলতে পারেন, বলা হচ্ছে ট্রাস্টের আন্ডারে, কিন্তু রাজ্য সরকারের ভূমিকা, হিটকোর ভূমিকা আমরা জানি। এখন প্রশ্ন হচ্ছে এটা কোথায় তৈরি হলো? পূর্ব মেদিনীপুর। শুভেন্দু অধিকারীর রাজনৈতিক যে মূল ক্ষেত্র, রাজনৈতিক শক্তি, এখন মুখ্যমন্ত্রী বলছেন নতুন মন্দির আরেকটা তৈরি হবে, মহাকাল মন্দির কোথায় তৈরি হবে? উত্তরবঙ্গ। বিজেপি যেখানে রাজনৈতিকভাবে শক্তিশালী এবং সফল, এটার পেছনে কোনো রাজনীতি আছে কিনা সেটা বলুন। যে মুখ্যমন্ত্রী বেছে বেছে এমন সব জায়গাগুলো মন্দিরের জন্য বাঁচছেন যেখানে বিজেপির কোনো নেতার মৌরসি পাট্টা আছে। আমাদের হিন্দু ধর্মের সমস্ত, খালি বিজেপি পার্টির কার্যকর্তা হিসাবে নয়, হিন্দু ধর্মের প্রত্যেকে আমরা চাই যে যত বেশি মন্দির হবে, ভগবানের যত বেশি পীঠস্থান হবে, ভগবানের আরাধনা যত বেশি জায়গায় হবে, আমাদের তত ভালো লাগবে। কিন্তু মুখ্যমন্ত্রী আজকে উত্তরবঙ্গে গেছিলেন আপনাদের কাছে বা সংবাদ মাধ্যমে বা জনগণকে কি বলে, যে আমি উত্তরবঙ্গে যাচ্ছি বন্যা কবলিত দুর্গতদের পাশে দাঁড়াতে, দিয়ে বন্যার ত্রাণের জন্য যাচ্ছি বা তাদের সুব্যবস্থার জন্য যাচ্ছি, সরকারিভাবে কি কি সহায়তা করা যায় তার জন্য যাচ্ছি। ওখানে গিয়ে হঠাৎ করে উনার কি মনে হলো যে উনি মন্দির
আলোচনায় চলে এলেন, বা এখানে একটা বড় করে মন্দির করে দেবো এই ভাবনায় চলে এলেন। তার মানে রাজনীতিটা, এই যে মন্দির মসজিদ নিয়ে রাজনীতিটা কে করছে? মুখ্যমন্ত্রী নিজে করছেন। আমাদের বিজেপির কেউ তো বলেনি যে ওখানে কেন মুখ্যমন্ত্রী মন্দির করতে যাচ্ছেন বা কি করতে। উনি তো নিজের থেকেই মন্দির মসজিদ রাজনীতিটা পশ্চিমবঙ্গে আমদানি করছেন মুখ্যমন্ত্রী নিজে। উনি বুঝতে পেরেছেন আজকে হিন্দুরা একত্রিত হয়েছে, ভারতীয় জনতা পার্টির সাথে হিন্দুরা, সমস্ত পশ্চিমবঙ্গের হিন্দুরা একত্রিত হয়ে বিজেপির সাথে এসছে, এটা উনি বুঝতে পেরেছেন। এবং বিরোধী দলনেতা যেটা বারবার বলে আসছেন যে মাত্র 5% আর হিন্দু ভোট যদি আমাদের পক্ষে আসে তাহলে এখানে তৃণমূল। আমার প্রশ্ন হচ্ছে অমলেন্দু, আপনাদের এই মন্দির প্রসঙ্গ আসছে কেন আপনাদের আলোচনায়? মুখ্যমন্ত্রী কি করতে গেছে? এতজন শিক্ষকের চাকরি চলে গেছে, এই ইস্যু আপনাদের হাতে যদি দুর্গাপুরের ঘটনা ধরি, আইন শৃঙ্খলা, নারী সুরক্ষা এর মতো ইস্যু আপনাদের হাতে, সেখানেও হিন্দু মুসলমান হালাল প্রসাদ এইগুলোই কেন আপনারা মুখ্য করে তুলছেন এত বড় বড় ইস্যু থাকতে? নাকি মনে করছেন এই ইস্যু দিয়ে আপনারা তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবেন? আমাদের ভারতীয় জনতা পার্টি 1980 সালে প্রতিষ্ঠার পর থেকেই আমাদের নীতি এবং আমাদের লক্ষ্য সমস্ত ভারতবাসীর কাছে, কেবলমাত্র পশ্চিমবঙ্গ মানুষের কাছে নয়, সমস্ত ভারতবাসীর কাছে ভারতীয় জনতা পার্টি 80 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকে তাদের কি কি এজেন্ডা সেটা সবার কাছে পরিষ্কার। এবং আমরা যা কথা দিয়েছিলাম, আমাদের দলের ঊর্ধ্বতন নেতৃত্বরা যা কথা দিয়েছিলেন অধিকাংশ কথাই রাখা হয়েছে। কাশ্মীরে 370-এর অবলুপ্তিকরণ থেকে, রাম মন্দির থেকে সমস্ত কিছু করা হয়েছে, 15 লক্ষ টাকা। কিন্তু আজকে আপনি বলুন, আজকে মমতা ব্যানার্জি উত্তরবঙ্গে কি আজকে যেখানে গেছিলেন সেখানে মহাকাল মন্দির প্রতিষ্ঠা করার জন্য গেছিলেন, না উত্তরবঙ্গে হিন্দু মুসলিম রাজনীতিকে উস্কে দেওয়ার জন্য? এসআইআর আগে হিন্দু মুসলিম রাজনীতিকে উস্কে দেওয়ার জন্য এখানে ইচ্ছাকৃত ভাবে মন্দির করে চিৎকার করছেন। আরে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সাল থেকে ক্ষমতায় আসার পর বহু মন্দিরের বহু উন্নয়নের কাজ করেছেন। এখানে বিজেপি 2014 কেন্দ্রে ক্ষমতায় আসার পর এখানে রাজনীতি এরকম জায়গায় হচ্ছে কেন যেখানে বিজেপি শক্তিশালী? পূর্ব মেদিনীপুরে এইবার আপনাকে বলি, আপনি এই প্রসঙ্গটা বললেন, শিলিগুড়িতে হচ্ছে। আমি বলে দিই পার্থবাবু, এই মন্দির ভোট বাড়াবে তৃণমূল? জগন্নাথ মন্দির কোথায় হয়েছে? দীঘায় হয়েছে। আচ্ছা, ফান্ডামেন্টাল প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি নেত্রী হিসেবে মন্দির করছেন যাতে দলের ভোট বাড়ে, নাকি মুখ্যমন্ত্রী হিসেবে করছেন এবং এর সঙ্গে রাজনীতি সম্পর্কই নেই? উনি মুখ্যমন্ত্রী, সবার মুখ্যমন্ত্রী। উনি মুখ্যমন্ত্রী হিসাবে জগন্নাথ মন্দির তৈরি, মুখ্যমন্ত্রীর কাজ নাকি মন্দির তৈরি? এইবার আমি বলি পার্থবাবু, 2019 সালে মুখ্যমন্ত্রী হাসপাতাল বানাবেন, মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয় বানাবেন, অবশ্যই মুখ্যমন্ত্রী ব্রিজ বানাবেন, রাস্তা বানাবেন, মেডিকেল কলেজ হয়েছে। আমাদের 35টার উপর মেডিকেল কলেজ হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে। এখন স্যাচুরেটেড, ফলে এখন মন্দির বানানো যায়, আর মন্দির হাসপাতাল দরকার নেই। সমস্ত কিছু হচ্ছে, রাস্তাও হবে, মন্দিরও হবে, মসজিদে উন্নয়ন হবে। মন্দির কি ভোট বাড়াবে তৃণমূলের, বা ভোট বাড়াবে এই আশাতে কি মন্দির হচ্ছে? বাংলা কথা, এটাই মানুষ জানতে চায়। মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষ ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মীয় কাজও করবে, রাস্তাঘাটে উন্নয়ন করবে, হসপিটাল করবে, শিক্ষাক্ষেত্রে ইউনিভার্সিটি তৈরি করবে। আজকে আপনি বলছেন বিজেপি হিন্দু রাজনীতি করছে, কোথাও একটা হিন্দু রাজনীতিকে ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী, কোথাও একটা হিন্দু রাজনীতিকে ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস। 2019 সালে মমতা বন্দ্যোপাধ্যায় এই দীঘায় জগন্নাথ মন্দিরের পরিকল্পনা নিয়েছিলেন এবং জমি দেখিয়েছিলেন কে? আপনাদের কাছে ফুটেজ আছে, বার করুন। শুভেন্দু অধিকারী এই জমিটা দেখিয়েছিলেন, আপনাদের মনে আছে পার্থবাবু? আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করছেন, তখন তো বিজেপি আপনার দলে। হ্যাঁ একদম, তখন তো বিজেপির প্রভাব কায়েম করতে যে ভাষাগুলো বিজেপি এখন মমতা ব্যানার্জি ভয় পেয়েছে, এগুলো ভুল কথা। মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়ার আমি আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজিটাল যোদ্ধা চাইছে। আরে রাজনৈতিক দল হিসেবে সোশ্যাল মিডিয়া এখন খুব গুরুত্বপূর্ণ, সব দলই বোঝে, সবাদের নিজস্ব ডিজিটাল সৈন্য আছে, নিজস্ব ডিজিটাল টিম আছে। আপনিও সম্ভবত আপনার দলের ডিজিটাল টিমের একজন সদস্য। তাহলে আপনাদের ডিজিটাল টিম কি বিজেপির ডিজিটাল টিমের লড়াইয়ের সঙ্গে পিছিয়ে পড়ছে, যার জন্য নতুন করে ডিজিটাল যোদ্ধা চাইতে হচ্ছে? ডিজিটাল যোদ্ধা এই কারণে আমরা চাইলাম, অভিষেক বন্দ্যোপাধ্যায় মনে করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন, বহু ছেলে মেয়ে, বিশেষত ইয়ং জেনারেশন, যারা আমাদের মতো সরাসরি রাজনীতিতে যুক্ত নয়, হয়তো আমরা বুথে মাঠে ময়দানে রাজনীতি করি, একদমই না। এবার অনেক মানুষ আমাদের সমর্থন করছে, আমরা যে পোস্ট করছি তাতে সমর্থন করছে, ডিজিটালাইজড যে ফেসবুক টুইটার হ্যান্ডেলে আমাদের দলকে সমর্থন করছে, লাইক শেয়ার করছে, কিন্তু তাদেরকে
অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন তারাও তৃণমূল কংগ্রেসের সাথে তার যুক্ত মানে হয়ে কি তিনি digital মনে যুক্ত। করছেন যে তার যে দল কাজ করছে তারা সেইভাবে সাফিসিয়েন্টলি লোকের এটা কাছে দলীয় পাকড়াও কর্মসূচি। লড়াইতে পিছিয়ে যাচ্ছে, বিজেপি অনেক বেশি না করছে না, এটা কি দলীয় অমলেন্দু? কর্মসূচি। এই বিজেপির মতো মিস কল দিয়ে আমরা মেম্বারশিপ নিই না। এটা তো এক ধরনের মিস করি না, প্রায়, না, না, যে না, ফর্ম ভুল। দেওয়া আছে ওয়েবসাইটে, একদমই নয়। ফিল আপ করুন আর ভর্তি হয়ে যান। অমলেন্দু, কালকে দেখুন, 15,000 অলরেডি রেজিস্টার্ড হয়ে গেছে। ডিজিটালাইজেশনের দিনে ভারতীয় জনতা পার্টি এই কার্যক্রম বা এই ডিজিটালি মানুষদের তৃণমূল কংগ্রেস বারবার অভিযোগ করে digitally মানুষদের যে যে- প্রোপাগান্ডা চালায় বিজেপি এবং যথেষ্ট শক্তিশালী প্রোপাগান্ডা, সম্ভবত চালায় তো। সেটাকে সমীহ করেই কি এই বাংলাদেশের পাল্টা ঘটনা পদক্ষেপ এখানে ঘটে দাঙ্গা গেছে? বলে চালিয়ে দেয়। যে তারা যারা আজকে কটাক্ষ করতো বিজেপিকে যেসব ঘটনার জন্য, আজকে মন্দির মন্দির বলে বিজেপিকে কটাক্ষ করতেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই মন্দির রাজনীতিতে নেমে গেছে। আজকে ডিজিটালাইজেশনের দিনে আমাদের সোশ্যাল মিডিয়ার শক্ত কমিউনিকেশনকে বিজেপি সবসময় কটাক্ষ করতো না করতে পেরে। তৃণমূল তো আজকে- কংগ্রেস। তৃণমূল কংগ্রেস কটাক্ষ করতো। আজকে তারা কি করছে, নিজেরা তাদের সর্বোচ্চ নেতৃত্ব বা দ্বিতীয় মানে নেতৃত্বে সর্বোচ্চ দ্বিতীয় নেতৃত্ব কি করছে, তারা আজকে আমজনতার কাছে আবেদন করে যে আপনারা যোগ দিন, আমাদের ডিজিটাল যোদ্ধা হন। তাহলে আজকে ভারতীয় জনতা পার্টি বিশ্বের যে 1 নম্বর পার্টি হয়েছে সেটা এমনি এমনি হয়নি। তার প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পদক্ষেপ আপনি দেখবেন যেটা অন্যান্য দল 20 বছর পরে অনুসরণ করে, সেই জিনিসগুলো ভারতীয় জনতা পার্টি 20 বছর আগে থেকে শুরু করেছে। তার জন্য আজকে ভারতীয় জনতা পার্টি 1980 সালে গঠন হওয়ার পরে পৃথিবীর, শুধু ভারতের নয়, আজকে পৃথিবীর বৃহত্তম রাজনৈতিক দল হতে পেরেছে। আর আজকে তৃণমূলের কথা বলছেন, তৃণমূল পশ্চিমবঙ্গে একটাই কারণের জন্য টিকে আছে, সেটা একমাত্র কি না, আমি আপনাদেরকে, মুখ্যমন্ত্রী বলেছেন যে ভাগ নেব আর আপনাদেরকে লুটে খাওয়ার, মানে প্রশাসনটাকে পুরো উনি রাজনীতিকরণ করিয়ে দিয়েছেন। প্রতিটা থানাকে উনি আপনাদের কাউন্টার কি? এই যে ডিজিটাল যোদ্ধা সব এই যে বলছেন 15,000 নাকি একদিনে রেজিস্টার্ড হয়ে গেছে, তাহলে এই 15,000 লোক এবার তৃণমূলের হয়ে কথা বলবে। বিজেপি যাদের বিরুদ্ধে তৃণমূলের অভিযোগ ছিল, শক্তিশালী আপনারা ক্যাম্পেইন চালান, প্রোপাগান্ডা চালান, ডিফেম করার চেষ্টা করেন তৃণমূল কংগ্রেস, অভিযোগ না, খবর দিয়ে সত্য। মানুষকে বিভ্রান্ত করেন। অভিযোগ না, সত্য। এবার এটা পাল্টা। পার্থদা, আজকে তৃণমূলের 15,000 জন ডিজিটাল যোদ্ধা হয়েছে, আর আমাদের একজন নেতার ফলোয়ারই আছে 1.5 লাখ 2 লাখ করে। ওটাই আমাদের আইটিসেল কে 2 একজন- টাকা করে আমাদের চার্জ দেয় একজন লাইক নেতার শেয়ার ফলোয়ার 1.5 লাখ 2 লাখ করে কি আছে। কি এই থিওরিগুলো আমি জানি না, সন্দীপন একটু স্পষ্ট করুন। আমাদের কাছাকাছি তাদেরকে আসতে এদের- গেলে এদের- আগামী 20 বছর, আমাদের সাথে- আগামী 20 বছর চেষ্টা করতে হবে। আমাদের তারপরে দলের যারা ডিজিটাল যোদ্ধা অলরেডি রয়েছে, যেমন আমার মতো অনেকে সরাসরি ডিজিটাল যোদ্ধা রয়েছে, তারা স্বেচ্ছায় দলের প্রতি ভালোবাসা থেকে করে। আর এদের বিজেপি আইটি সেল রয়েছে, পার লাইকে 2 টাকা, পার শেয়ারে 5 টাকা, এইভাবে এদের সব কর্মচারী রয়েছে, যার হেড হচ্ছে অমিত মালবিয়া, দিল্লিতে বসে আছে। এবং আমি বলছি, মানে প্রায় কোটি কোটি টাকার লেনদেন হচ্ছে। পার্থবাবু, আমি বলছি আপনাকে, উত্তরপ্রদেশের দাঙ্গার ঘটনা, বাংলাদেশের দাঙ্গার ঘটনা, আমাদের মুর্শিদাবাদের ঘটনা বলে অনেক ফলস ভিডিও, অনেক ফলস ছবি আমাদের প্রকাশ্যে চলে এসছে। একাধিকবার আমরা কাউন্টার করেছি। এবার এইটাকে কাউন্টার করার জন্য আপনারা পাল্টা টিম বানাচ্ছেন, এইটাকে অভিষেক কাউন্টার বন্দ্যোপাধ্যায় পাল্টা করার টিম জন্য বানাচ্ছেন। আরো যত সংখ্যক বেশি যারা হয়তো সরাসরি যুক্ত হতে পারছে না, তাদেরকে আমরা ডিজিটালাইজড আমি আপনাকে দেখাতে চাই এটাকে কিভাবে কটাক্ষ করেছেন, ব্যঙ্গ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীকে এই প্রশ্ন করা হয়েছিল ডিজিটাল যোদ্ধা নিয়ে, কি বলেছেন বিরোধী দলনেতা, আপনাদের শোনাবো। नारी और कन्या सुरक्षा के लिए एक पोर्टल चालू करना चाहिए था। बंगाल का जो हालत है, वहाँ बंगाल प्राइड तो खत्म ये लोग कर दिया। रविन्द्रनाथ ठाकुर का पिक्चर को कुछ दिन पहले मालदा में आग लगाया है लोग। बंगाल का जो संस्कृति और जो कल्चर, ये तो ये लोग खत्म कर दिया। और अभी बंगाल का मेन जो मुद्दा है, नारी सुरक्षा, नारी सम्मान, कन्या सुरक्षा, उसको चाहिए, इसका ठीक उसको चाहिए था पोर्टल चालू करने के लिए। जो कन्या अनसेफ महसूस कर रहा है, जो नारी आपका सम्मान हानि के लिए उन्होंने कुछ उनका पास सबूत है, उसको लिए पोर्टल चालू करने था चाहिए था। আশা করি আপনি ব্যঙ্গটা বুঝতে পেরেছেন। দুর্গাপুরের ঘটনার প্রেক্ষিতেই শুভেন্দু অধিকারী এই অবস্থা দিয়েছেন। আনসেফ স্টেট, মেয়েদের জন্য অত্যন্ত অনিরাপদ একটা রাজ্য, এরকম কিছু করুন। এনসিআরবি কারা পরিচালনা করে? কেন্দ্রীয় সরকার। এনসিআরবি কি রিপোর্ট দিচ্ছে?
নারী সুরক্ষায় কলকাতা সেফ জায়গা, প্রথম। দুই হচ্ছে দুর্গাপুরের ঘটনাটা, প্রসঙ্গটা পরে বলছি। উনি যেটা বলছেন মানে এমনভাবে ভান করে হাসতে হাসতে বলছেন নারী সুরক্ষার জন্য পোর্টাল, যেন ওনারা যে সমস্ত রাজ্যগুলো চালায়, উত্তরপ্রদেশ, গুজরাট, এগুলো একদম বিরাট নারী সুরক্ষা আছে। আর একটা নাম বলবো, মণিপুর, ভিডিও আমরা দেখেছি। তার পরবর্তীকালে মানে এই নয় যে পশ্চিমবঙ্গে থাকবে না, উত্তরপ্রদেশে নেই, একদম নয়। আমাদের রাজ্য যথেষ্ট সেফ রাজ্য। দুর্গাপুরের ঘটনাটা আমি বলছি, কিন্তু তার আগে আমি বলে নিই, ওখানে আমরা কিছু হলেই দেখছি মহিলা কমিশন চলে আসছে। আপনি বলুন তো পার্থবাবু, আজকে মণিপুরে ওই ভয়ঙ্কর ঘটনার পর কেন মহিলা কমিশন গেল না? আজকে ওড়িশার যে মেয়েটির ওপর ব্যাপারটা করা হয়েছে, ওড়িশার মন্ত্রী চলে এসছে, অনেক কিছু হলো। মুখ্যমন্ত্রী ফোন করলেন, মুখ্যমন্ত্রী ফোন করলেন। ওড়িশায় 2 মাস আগে নারী নির্যাতন সহ্য না করতে পেরে সুইসাইড করলো মেয়েটি, মনে আছে? কোথায় গেল? এই যে আরজিকর ঘটনা ঘটলো, মধ্যপ্রদেশে নলি কেটে দিল মেডিকেল কলেজের ছাত্রীর, কোথায় গেল মহিলা কমিশন? কেন করবো না? উনি যদি বলেন আইন শৃঙ্খলা নিয়ে, আমি না, যেহেতু মধ্যপ্রদেশে নেই থাকবে না, হতে পারে একদম না। আমাদের এখানে আছে, যথেষ্ট আইন শৃঙ্খলা আছে, তাই অপরাধী তাড়াতাড়ি ধরা পড়ে। আমরা কুলদীপ সিংহের মতো ধর্ষকদের পক্ষে দাঁড়াই না, বিলকিস বানু ধর্ষকদের মালা পরিয়ে বরণ করে নি না, এটাই আমাদের তফাৎ। আজকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে ধমক চমক দিয়ে তার দলের কোনো লোকেরা যদি কোনো অন্যায় কাজ, অনেক রাজ্যেই হয়, অন্যায় কাজকে রাজ্য সরকার প্রশ্রয় দেওয়া। আজকে বিরোধী দলনেতা বা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা প্রথম দিন থেকে বিরোধ করে আসছে প্রতিটা ঘটনায়। কেন না, এখানে প্রশাসনকে কাজে লাগিয়ে যারা দুষ্কৃতী বা যারা অন্যায়, দুর্গাপুরের সমস্ত যারা অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করা হয়েছে। প্রথম দিনই বলেছিলেন যে মেয়েদেরকে একটু বাইরে ভাবনা চিন্তা করে বেরোনো উচিত। তার মানে কি, বিবৃতিগুলো আপনি দেখুন, বিবৃতিগুলোই হচ্ছে প্রশাসনকে কাজে লাগিয়ে যারা নির্যাতন করছে, পুলিশ তার ভূমিকা সঠিকভাবে পালন করছে, যেটা অন্য বিজেপি রাজ্যগুলোতে হয় না, পশ্চিমবঙ্গে হচ্ছে। আমি আপনাকে পশ্চিমবঙ্গের মন্ত্রী, সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তিনি আজকে দুর্গাপুরেই ছিলেন। তিনি যে কাজে দুর্গাপুরে গেছিলেন, দরকার হলে সেই প্রসঙ্গ আমরা এই টেবিলে তুলবো, কিন্তু তাকে যখন প্রশ্ন করা হয় দুর্গাপুরের ঘটনা নিয়ে, এই ধর্ষণ কাণ্ড নিয়ে, তখন তিনি কি বলেছেন আমি আপনাদের শোনাতে চাই। 6টা লোকই গ্রেপ্তার হয়ে গেছে, গ্রেপ্তার কাস্টডিতে, এবার কোর্টে ট্রান্সফার হবে, ইনভেস্টিগেশন সবাই। বলো এরপর আমি কি করব? এরপর কি আমার মুখ্যমন্ত্রী বলবে যে যাদের যাদের ধরা হয়েছে তাদের অত্যাচার করা হোক? দেশে আইন আছে, সে আইনের পথে বিচার হচ্ছে। মধ্যপ্রদেশ কি হচ্ছে, উত্তরপ্রদেশ কি হচ্ছে, বিহারে কি হচ্ছে, উত্তরপ্রদেশ, তারপর দিল্লিতে কি হচ্ছে? আর বাংলার মুখ্যমন্ত্রী মাতৃজাতির প্রতি, আমাদের দিদি, আমাদের বোন, আমাদের মা অন্নপূর্ণা মমতা ব্যানার্জি, আপনারও পাল্টা মিটিং স্টার্ট করে দেবেন। কি অমলেন্দু, মমতা ব্যানার্জি মাতৃজাতির প্রতীক, এবং তিনি মানে মানস ভূঁইয়া ওখানে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের বলছেন পাল্টা সভা করুন, যে সভায় এই যে প্রোপাগান্ডা চলছে এই রাজ্যে আইন শৃঙ্খলা নেই, মেয়েদের সম্মান নেই, মেয়েদের নিরাপত্তা নেই, তার এগেনস্টে, তার উল্টো দিকে আপনারাও পাল্টা সভা করুন। আজকে এই মানস ভূঁইয়া যখন তৃণমূলে ছিলেন না, যখন ওই কাদা মাঠে ধুতি তুলে তৃণমূলের মারের চাপে দৌড়াতে হয়েছিল, তখন তিনি জানেন তখনকার দিনে পার্ক স্ট্রিটের ঘটনার পরে মুখ্যমন্ত্রীর অনেক মন্ত্রীরা এবং মুখ্যমন্ত্রী নিজেও বলেছিলেন যে ওই মেয়ে কাস্টমারের সাথে টাকা পয়সা নিয়ে তাদের গন্ডগোল, তার জন্যই উনি ধর্ষণের ঘটনা বলছেন, সাজানো ঘটনা। যখন কামদুনি হয়েছিল, যখন হাঁসখালি হয়েছিল, আরজি করার ক্ষেত্রে, প্রত্যেক ক্ষেত্রেই মুখ্যমন্ত্রী বা তার কোনো সাঙ্গপাঙ্গদের বয়ান সবসময় নির্যাতিতার বিপক্ষেই গেছে। এখান থেকেই প্রমাণ পাওয়া যায় যে মাননীয় মুখ্যমন্ত্রী তার আমলে নারী সুরক্ষা নিয়ে কতটা তিনি চিন্তিত। এবং দুর্গাপুরের ক্ষেত্রেও একইভাবে মুখ্যমন্ত্রী প্রাথমিকভাবেই নির্যাতিতাকে কোশ্চেন করেছিলেন যে তারা কেন সন্ধ্যার পরে বাইরে বেরোবে। তাহলে এই যে ঘটনা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 2011 থেকে ব্যাপার হচ্ছে, শুনুন, ঘটনায় প্রমাণ দিয়েছে, রাজ্যের মানুষ জানে
যে উনি নির্যাতিতাদের হয়ে বা নির্যাতিতাদের বিপক্ষে কিভাবে কথা বলেছেন। বলুন দুর্গাপুর সেটা প্রসঙ্গটা গোটা আবার রাজ্যের বলে মানুষ দিই, জানে। প্রত্যেকটা প্রতিটা হোস্টেলে ঘটনায়। আপনি হয়তো আরে নিয়মটা পাঁচটি জানেন, আপনাদের মন্ত্রীরা বিজেপি বলেনি। আরে পাঁচটি বিজেপির আপনাদের কোন মন্ত্রীরা নেতারা বলেনি। হোস্টেলের জানো নিয়ম না জানে নিয়ে- না। হোস্টেলের নিয়ম হোস্টেলের নিয়ম 7:30 থেকে 8টার পর কোথাও বেরোতে যায় না লেডিস হোস্টেলে। আপনারা জানেন না। মেডিকেল কলেজের কথা আরে বলি কেন না। মেডিকেল তার কলেজ? মানে দুর্গাপুরের অন্য কোনো মহিলা যদি রাত 9টার সময় রাস্তায় দাঁড়াতো কোথায় বলেছে? কোন একটা ভিডিও দেখান, মমতা ব্যানার্জি বলেছে যে বাংলায় তাহলে 8টার কি? পর বেরোনো যাবে না। তাহলে- দেখান তাহলে একটা ভিডিও দেখান, মমতা আরে বন্দ্যোপাধ্যায় ভিডিও বলেছে গোটা বাংলায় সংবাদ 8টা মাধ্যমে দেখিয়েছে, মমতা আর আমরা না কি দেখাবো? ভুল দেখিয়েছেন, হ্যাঁ। আপনার ভুল দেখেছেন। এবার আপনার সংবাদ চ্যালেঞ্জ মাধ্যমে। করছি, এরকম কোন ভিডিও আসেনি। মমতা ব্যানার্জি মমতা নিজেই বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। বলেছেন রাত্রি মমতা ব্যানার্জি 12:30টার নিজেই সময় এই অভিযোগ এসছে, রাত 12:30 কি করে বললো? প্রাথমিক প্রতিক্রিয়া ছিল সেইটা। হ্যাঁ। আর হোস্টেলের ওটা কি নিয়ম রাত 12:30 বেরিয়েছিল? 8টার পর তার মানে হোস্টেলের লঘু নিয়ম করে দেখানো। ওদের আচ্ছা, হোস্টেলের এক মিনিট, নিয়ম এক 8টার পর মিনিট, বেরোনো উনি সব যায় না। জেনে শুনেই বলেন। দুর্গাপুরের জল উনি অনেক সব দূর জেনে গড়িয়েছে। শুনেই বলেন, এবং অমলেন্দু, লঘু করে দেখান। অমলেন্দু, দুর্গাপুরের জল অনেক দূর গড়িয়েছে, আরে নারী কিন্তু সুরক্ষার কথা তারপরেও- বলছেন, এতগুলো নারী সুরক্ষা কোথায় হচ্ছিল? কিন্তু এই যে এত জোরে বলছেন সন্দীপন, আপনি কি জানেন এই রাজ্যের রাজ্যপাল কি রিপোর্ট পাঠিয়েছেন পশ্চিমবঙ্গ নিয়ে? রাজ্যপাল সেই রিপোর্ট সম্পর্কে মুখ খুলেছেন সাংবাদিকদের সামনে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি তো ইলাবোরেটলি বলেননি, কিন্তু সেই রিপোর্ট যেটা রাষ্ট্রপতির কাছে গেছে, যেটা কেন্দ্রের কম্পিটেন্ট অথরিটি রাজ্যপালের ভাষায় তার কাছে পৌঁছেছে, সেই রিপোর্টে তিনি প্রশ্ন তুলেছেন। কি প্রশ্ন তুলেছেন রাজ্যপালের মুখেই আপনাদের শোনাবো। আমরা ফিরে আসছি আলোচনায় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।